এই গরমে এই জায়গাটা সত্যি একটা শান্তি বিরাজ করছে। এখান থেকে আমরা বিভিন্ন রকম জাহাজগুলো দেখতে পাচ্ছি। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে যেরকম ভাবে দেখি, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা একটু অন্যরকম আছে। এখানে ঘুরতে এলে যেটা সমস্যা হচ্ছে, যা খুব যে সব জায়গাগুলো কাছাকাছি তা নয়, অনেকটা দূরে দূরে ডিস্টেন্স হয়ে যাচ্ছে। মানে একটা হচ্ছে স্টেশনের থেকে খুব নিয়ারেস্ট জায়গা, আরেকটা স্পট অন্য আরেকটা জায়গায়। ব্রিটিশ আমলের যে কেল্লা ছিল সেইটা একদম তার ধ্বংসাবশেষ বলতে গেলে জলের মধ্যে পড়ে রয়েছে, আর কিছুই নেই। সামান্যতম বিনোদনের ব্যবস্থা রয়েছে, তো সেটাও খুব ভালোভাবে নেই। দোলনাটা তো কোনোভাবে চড়ার মতো অবস্থাতেই নেই। এই পরন্ত বিকেলে সূর্যাস্ত যদি দেখতে চান, তবে এখান থেকে হোক বা ডায়মন্ড হারবার ঘাটের থেকে হোক, দেখতে অসাধারণ লাগে। এখান থেকে দীঘা যাওয়া যায়। দীঘা কিভাবে যাবেন? এই হচ্ছে সেই সেলফি পয়েন্ট। আই লাভ ডায়মন্ড হারবার। এই মুহূর্তে প্রচুর হাওয়া ছেড়েছে। যেই সকাল থেকে গরম রোদ ছিল, অনেকটা নিস্তার পাওয়া গেছে যে এতটাই হাওয়া ছেড়েছে। গুড মর্নিং। আজ 31শে মে 2026 রবিবার। আমরা চলে এসেছি একটা নতুন গন্তব্যে, নতুন জায়গায়। এই জায়গাটা দেখে আপনারা জানি না খানিকটা আন্দাজ করতে পারছেন কি পারছেন না। আমরা রয়েছি এই মুহূর্তে ডায়মন্ড হারবার, ছোট নদীর পাড়। ডায়মন্ড হারবার একটা পিকনিক স্পট হিসেবে অনেকটাই বিখ্যাত এবং অনেক কিছু দেখার, এক্সপ্লোর করার জায়গা রয়েছে। তো একদিনের ট্যুরের, কারণ আমাদের যেটা সবসময় মোটিভ থাকে যে আমরা একদিনের ভ্রমণ করতে হলে কি কি জায়গা রয়েছে যেগুলো আপনারা খুব সুন্দরভাবে কলকাতা থেকে কাছে পিঠে ঘুরে নিতে পারেন। তো আমরাও আজকে বেরিয়ে পড়েছি এমনই একটা জায়গায়, ডায়মন্ড হারবার। তো ডায়মন্ড হারবারের আমাদের আজকের প্রথম গন্তব্য হচ্ছে ছোট নদীর পাড়। এত যে গরম পড়েছে, গ্রীষ্মকাল, জ্যৈষ্ঠ মাস, এত গরম। এই গরমে এই জায়গাটা সত্যি একটা শান্তি বিরাজ করছে, কারণ এত সুন্দর নদীর পাড়কে কেন্দ্র করে গাছ আছে, গাছে ছায়া বিস্তার করছে এবং এই রাস্তাটা জুড়ে সকাল হলেও একটা যেন মেলা বসে গেছে, কারণ এত গরমে এখানটায় নিরিবিলিতে বসে থাকতে খুবই ভালো লাগে। আমাদেরও এসে খুব মনটা জুড়িয়ে গেল। আর ছোট নদীর পাড় থেকে আমরা আর কোথায় কোথায় যাচ্ছি, কি কি জায়গা এক্সপ্লোর করছি, সেইটা তো জানতে হলে আমাদের সঙ্গে আমাদের ভিডিও দেখতে থাকুন। ছোট নদীর পাড় থেকে এই মুহূর্তে চলে এসেছি কলেজ পাড়ে। প্রচন্ড রোদ, গরম, দাঁড়িয়ে কথা বলার মতো অবস্থায় নেই। তো চলুন আমাদের সঙ্গে আপনারা একটু দেখে নিন এই কলেজ পাড়ের কয়েকটি ঝলক। কলেজ পাড়ের ওপাশটা থেকে অনেকটা হেঁটে এদিকটা চলে এসেছি। একদম এখান থেকে হুগলি নদীকে খুব কাছ থেকে দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। একটা সুন্দর গাছের ছাওয়া রয়েছে এখানটা। মোটামুটিভাবে এখান থেকে আমরা বিভিন্ন রকম জাহাজগুলো দেখতে পাচ্ছি, যে লঞ্চগুলো যাচ্ছে, যাওয়া আসা করছে। সে নদীর যে ভিউটা, সেটা খুব ভালোভাবে এখানে আমরা উপভোগ করতে পারছি। আমরা ছোট নদীর পাড় থেকে এই কলেজ পাড় পর্যন্ত আসতে আমরা দেখলাম যে অনেকটা সময় লাগবে, প্রায় হাঁটা পথে আধ ঘন্টা মতো লাগবে। তো আমরা ওখানটা দিয়ে বেরিয়ে টোটো করে নিলাম। টোটো আপনাদের ভাড়া পড়বে কলেজ পাড় পর্যন্ত আসতে 15 টাকা জনপ্রতি। এমনিতে যে ডায়মন্ড হারবারের যেই সমস্ত পিকনিক স্পট বলুন বা যেই স্পটগুলো ঘোরা যায়, এই ঘোরার জন্য আপনারা যদি টোটো রিজার্ভ করেন, সেই ক্ষেত্রে আপনারা ক ঘন্টা টোটো রিজার্ভ করছেন সেটার উপর ডিপেন্ড করছে। মোটামুটি ঘন্টায় 200 টাকা করে পড়ছে। আর আপনারা যদি পুরো দিনের জন্য রিজার্ভ করতে চান, ডায়মন্ড হারবারে যে সমস্ত স্পটগুলো রয়েছে সমস্ত স্পটগুলো ঘুরে দেখার জন্য, সেই ক্ষেত্রে আপনাদের 1000 টাকা মতো পড়বে। সেটা আপনারা এসে দরদাম করে নিতে পারবেন। আমরা প্রথমে স্টেশন থেকে বেরিয়ে হাঁটা পথে চলে গেছিলাম ছোট নদীর পাড়। সেইখান থেকে আমরা টোটো করে এই কলেজ পাড় চলে এসেছি, যার ভাড়া পড়েছে মাথা পিছু 15 টাকা করে। এই মুহূর্তে আমরা রয়েছি ডায়মন্ড হারবারের মুক্তাঙ্গন। মুক্তাঙ্গন খুব জনপ্রিয় জায়গা ডায়মন্ড হারবারে। আপনারা ডায়মন্ড হারবার ঘুরতে এলে
অবশ্যই মুক্তাঙ্গন একবার হলেও ভিজিট করে যাবেন। এবং মুক্তাঙ্গনে প্রবেশ করার পরেই এখানে একটা রয়েছে বড় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি। এবং আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে যেরকম ভাবে দেখি, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা একটু অন্যরকম আছে। এখানে মূর্তিটা রয়েছে সশরীর রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন, এবং সেটা হচ্ছে আবার তাও বসে, মানে একটু অন্যরকম ভাবে আমরা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পাচ্ছি। আর এইটা বেসিক্যালি মুক্তাঙ্গন একটা ক্লাব, এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে, অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। এবং এই সামনের যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা রয়েছে, এই জায়গাটাতে আপনারা একটু বসে নিরিবিলিতে সময় কাটাতে পারবেন। কাছ থেকেই হুগলি নদীকে খুব ভালোভাবে দেখতে পাবেন। এখানে ঘুরতে এলে যেটা সমস্যা হচ্ছে, যা খুব যে সব জায়গাগুলো কাছাকাছি তা নয়, অনেকটা দূরে দূরে ডিস্টেন্স হয়ে যাচ্ছে। মানে একটা হচ্ছে স্টেশনের থেকে খুব নিয়ারেস্ট জায়গা, আরেকটা স্পট অন্য আরেকটা জায়গায়। তো আমরা কলেজ পাড়ে ছিলাম, তো কলেজ পাড় থেকে আমাদের এই মুক্তাঙ্গন আসতে জনপ্রতি ভাড়া পড়েছে টোটোতে 30 টাকা করে। তাও আবার আমাদেরকে একটু দরদাম করে নিতে হয়েছে। যাদেরকে জিজ্ঞেস করছি স্টেশন পর্যন্তই ওখান থেকে ভাড়া হচ্ছে 20 টাকা, তো সেক্ষেত্রে আর একটু বেশি দূর নিয়ে যাবে, 10 টাকা এক্সট্রা নিয়েছে। তো এখানে আসলে মোটামুটি ভাবে মানে টোটো রিজার্ভ করে নিলে যেটা বুঝলাম, সেটা একদিকে তো সুবিধা হবে, কিন্তু খুব বাজেট, মানে আমরা যেহেতু বাজেট ট্রাভেলার, খুব মানে বাজেটটাকে সাশ্রয় করে আমরা ঘুরতে চাইছি, সেই ক্ষেত্রে এই ব্যাপারগুলোকে কিন্তু আপনাদেরকে ম্যানেজ করতে হবে। যেই জায়গাগুলোতে একটু আমরা দেখতে পাচ্ছি যে হেঁটে হেঁটেই যাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলো আমরা হেঁটে চলে যাচ্ছি। আবার যে জায়গাগুলো না যাওয়া সম্ভব নয়, যেহেতু আজকে গরমটাও এতটা পড়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের টোটো করতে হয়েছে। তো আপনারা আসলেও এইভাবেই আপনারা একটু ম্যানেজ করে নিতে হবে এই টোটোর ব্যাপারগুলো। এই মুক্তাঙ্গন হচ্ছে আনন্দধারা ভিলা অ্যান্ড গেস্ট হাউসের একদম কাছেই। আমরা এই মুহূর্তে চলে এসেছি কেল্লার মাঠে। এই পুরোটাই হচ্ছে কেল্লার মাঠ, আর হচ্ছে পিকনিক গ্রাউন্ড। ওই পাশটাতে খুব একটা যাওয়ার মতো অবস্থা নেই। ব্রিটিশ আমলের যে কেল্লা ছিল, সেইটা একদম তার ধ্বংসাবশেষ বলতে গেলে জলের মধ্যে পড়ে রয়েছে, আর কিছুই নেই। মানে সেই অর্থে আর কেল্লার মানে জাস্ট মানে বলা যেতে পারে হ্যাঁ এই কেল্লাটা এখানেই ছিল, তার ধ্বংসাবশেষটা রয়েছে। খেজুর গাছ দিয়ে পুরো ঘেরা এই পুরো জায়গাটা, আর সামনে রয়েছে পিকনিক গ্রাউন্ড। শীতকালে আপনারা এলে এখানে পিকনিক হয়, আপনারা পিকনিক করতে চাইলে, কারণ শীতকালে একটা পিকনিক করার খুব একটা ধুম পড়ে যায়, তাই একদম নোট করে রাখুন যে পিকনিক স্পট যদি বলেন তাহলে ডায়মন্ড হারবার নাম একদম 1 নম্বরে আপনারা নোট করে নিতে পারেন। এবং এখানে তো পিকনিক স্পটই, মানে এই গ্রাউন্ডটাই পুরোটা হচ্ছে পিকনিক গ্রাউন্ড। তো আমরা এখান থেকে পুরো এত সুন্দর হুগলি নদীটা খুব কাছ থেকে এখানে দেখা যাচ্ছে। এখন গ্রীষ্মকাল, তাই পিকনিক হচ্ছে না, আপনারা শীতকালে এলে এখানে পিকনিক করতে পারবেন। এবং এই জায়গাটাও প্রচণ্ড রকম জমজমাট হয়ে থাকবে। আর তাছাড়া বিকেলবেলা মানে সান্ধ্যকালীন যে ভাইবস, সেইটা নদীর পাড়কে কেন্দ্র করে এই জায়গাটা খুব জমে ওঠে। এখন যেহেতু দুপুরবেলা, এখন আমরা দেখতে পাচ্ছি যে লোকজনের সমাবেশটা একটু কমই আছে, কিন্তু আমাদের যেহেতু প্রত্যেকটা স্পট ঘুরে আপনাদেরকে ইনফরমেশনটা দিতে হবে, সেই জন্য আমরা ঘুরে ঘুরে এখন থেকেই দেখছি। তা না হলে আপনাদেরকে আমাদের রেকমেন্ড রইল, আপনারা এই স্পটগুলো ঘুরতে এলে অবশ্যই মাথায় রাখবেন একটু বিকেল দিকে আসবেন, সেই সান্ধ্যকালীন ভাইবসটা পাবেন। তাছাড়া এই জায়গাটা এখন যেহেতু পিকনিক হচ্ছে না, গ্রীষ্মকাল, প্রচণ্ড অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে রয়েছে, মানে এই মেনটেনেন্সের দেখছি প্রচণ্ড অভাব রয়েছে। তো যাই হোক, যদি শীতকালে পিকনিক যখন হবে সেই সময় হয়তো পুরো জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হবে, তখন পিকনিকের জন্য একদম সুসজ্জিত হয়ে উঠবে। এখন হয়তো সেইভাবে করা হচ্ছে না। সামান্যতম বিনোদনের ব্যবস্থা রয়েছে, তো সেটাও খুব মানে ভালোভাবে নেই। দোলনাটা তো কোনোভাবেই চড়ার মতো অবস্থাতেই নেই। আর আমার এই পাশে যে রুমগুলো দেখছি, এগুলো আমার মনে হচ্ছে পিকনিকের সময় যে রুম ভাড়া দেওয়া হয় পিকনিক সিজনে, সেটা হলেও হতে পারে, আমার কাছে সঠিক তথ্যটা নেই। আর আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি যে এখানে সামনে টিকিট কাউন্টার রয়েছে, টিকিটের ব্যবস্থা রয়েছে এই গ্রাউন্ডে আসতে গেলে, কিন্তু এখন দেখছি এই মুহূর্তে কোনো রকম কোনো প্রবেশ মূল্য লাগছে না। মুক্তাঙ্গন থেকে অনেকটা এগিয়ে এসেছি, এগিয়ে আসার পরে এখানে একটা ভাতের হোটেল রয়েছে, তো এখানে আমরা দুপুরবেলার লাঞ্চটা সেরে নিচ্ছি। হোটেলের নাম হচ্ছে মাসি মেশোর হোটেল, এবং এখান থেকে আমরা সবজি ভাত নিয়ে নিয়েছি। সবজি ভাতের দাম হচ্ছে 50 টাকা করে। আমাদের লাঞ্চ হয়ে গেছে,
খাবারটা মোটামুটি মানের ছিল, খুব একটা বলবো না যে আপ টু দা মার্ক, পেট ভরার মতো ঠিকই আছে। নদীর ধারকে কেন্দ্র করে আমরা অনেকটা এগিয়ে এসেছি সেই মুক্তাঙ্গন থেকে। খুব ভালো লাগছে, একটা হাওয়া দিয়েছে যে গরমটা পড়েছিল। আর আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, ডায়মন্ড হারবারতে থাকতে গেলে অনেক থাকবার জায়গা রয়েছে, গেস্ট হাউস রয়েছে। এর আগে আপনাদেরকে আনন্দধারা ভিলা অ্যান্ড গেস্ট হাউসের কথা বলেছি। আর এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টি, সাগরিকা ট্যুরিজম প্রপার্টি। এই প্রপার্টিতেও আপনারা এখানে থাকতে পারবেন এবং এখানে খাওয়া দাওয়াও করতে পারবেন। আর আপনারা যদি এখানে না থাকেন, এমনি আমাদের মতোই ঘুরতে এসেছেন, চলে গেলেন দিনের দিন, তবেও কিন্তু আপনারা এখানে এসে লাঞ্চ করতে পারবেন। এই হচ্ছে সেই সেলফি পয়েন্ট, আই লাভ ডায়মন্ড হারবার। এই মুহূর্তে প্রচুর হাওয়া ছেড়েছে, মানে যেই সকাল থেকে গরম রোদ ছিল, অনেকটা নিস্তার পাওয়া গেছে যে এতটাই হাওয়া ছেড়েছে। আর এখন তো সবে বাজে 3টে, আর এরপর আরও এই ভাইবসটা, যেটা সান্ধ্যকালীন ভাইবস থাকে এখানে, সেটা আরও সেজে উঠবে। আপনারা আসলে চেষ্টা করবেন এই বিকেলবেলাটা আসতে, কারণ বিকেলবেলা এখানে সারি সারি খাবারের পসরা নিয়ে বসে যায়। তো একটা নদীকে কেন্দ্র করে, যেটা আপনাদেরকে আগের পর্বগুলোতেও বলেছি যে একটা সান্ধ্যকালীন ভাইবস, সেই সান্ধ্যকালীন ভাইবসটা আপনারা এখানে ফিল করতে পারবেন। তো আমরা এই মুহূর্তে রয়েছি এই সেলফি পয়েন্টে। এখান থেকে আমরা একটু এগিয়ে যাব, সামনে রয়েছে জেটি ঘাট। ফাইনালি কুকড়াহাটি পৌঁছে গেছি, ডায়মন্ড হারবার জেটি ঘাট থেকে কুকড়াহাটি। এই জার্নিটা মোটামুটি সময় লেগেছে 1 ঘন্টা। 1 ঘন্টা ফেরি জার্নি করে আমরা পৌঁছে গেছি কুকড়াহাটি। আপনাদেরকে যেরকম বলছিলাম যে এখান থেকে দীঘা যাওয়া যায়, দীঘা কিভাবে যাবেন, এখান থেকে কুকড়াহাটি থেকে 5 কিলোমিটার রেলওয়ে স্টেশন হচ্ছে বড়দা, সেইখান থেকে আপনারা দীঘার যাওয়ার ব্যবস্থা করতে পারবেন। তাছাড়া এখান থেকে বাস সার্ভিসেরও ব্যবস্থা রয়েছে, যে আপনারা যদি যারা দক্ষিণ 24 পরগনার দিকে থাকেন, তারা যদি আপনারা দীঘা যেতে চাইছেন, তবে কিন্তু খুব কম খরচে এখান থেকে দীঘা যেতে পারবেন। তো আমরা আর কুকড়াহাটিটা আজকে সেইভাবে এক্সপ্লোর করব না, আমরা ডায়মন্ড হারবারে আবার ব্যাক করব। ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি ফেরি সার্ভিসের সময়সূচিটা দিয়ে দেওয়া হলো, আপনারা ভিডিওটি পজ করে সময়সূচিটা দেখে নিতে পারবেন। আমরা আবার ব্যাক যেহেতু করব, কুকড়াহাটি ফেরিঘাট থেকে আবারও টিকিট কেটে নিয়েছি, জনপ্রতি ভাড়া পড়েছে 27 টাকা করে। কুকড়াহাটি ফেরি ঘাট থেকে বেরিয়ে হচ্ছে কুকড়াহাটি বাস স্ট্যান্ড, আর এখান থেকেই আপনারা পেয়ে যাবেন দীঘা, মেদিনীপুর, সমস্ত জায়গা যাওয়ার এখান থেকে বাস পেয়ে যাবেন। আর এইটা কিন্তু আমরা চলে এসেছি পূর্ব মেদিনীপুর। কুকড়াহাটি এই যে জায়গাটা, এইটা পড়ছে পূর্ব মেদিনীপুরের মধ্যে। তো আমরা ছিলাম দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার, সেইখান থেকে আরেকটা জেলায়, মানে এক জেলা থেকে আরেক জেলায় আমরা চলে এসেছি এইভাবে ফেরি করে। তো আপনারা চাইলে এখান থেকে অনেক জায়গায় যাওয়ার ব্যবস্থা রয়েছে। আপনি যেরকম বললাম দীঘা যেতে পারবেন, তাছাড়া এখানে রায়চক যাওয়ারও ব্যবস্থা রয়েছে। রায়চক আপনারা ফেরি করেই চলে যেতে পারবেন, সেটার ভাড়া পড়বে জনপ্রতি 11 টাকা করে। কুকড়াহাটি থেকে রায়চক যাওয়ার যেই সময়সূচি রয়েছে, ফেরির
সময়সূচি সেটা আমরা স্ক্রিনে দিয়ে দিলাম, ভিডিওটি পজ করে আপনারা দেখে নিতে পারবেন। এই পড়ন্ত বিকেলের সূর্যাস্ত যদি দেখতে চান তবে এখান থেকে হোক বা ডায়মন্ড হারবার ঘাটের থেকে হোক দেখতে অসাধারণ লাগে। যেটা নদীর মধ্যে এখনই যেটা রিফ্লেক্ট করছে সূর্যের আলোটা, সত্যি খুব সুন্দর লাগছে, যে প্রকৃতির যে অপরূপ রূপ। কিন্তু এই কুকড়াহাটি আমরা যে এসছি এক প্রকার বলতে গেলে আমাদের ওয়েস্ট অফ টাইম হয়েছে, কারণ 1 ঘন্টা মতো সময় লাগে আর এখানে এক্সপ্লোর করার মতো তেমন কিছু নেই। হ্যাঁ, আপনারা যারা যাতায়াত মানে রেগুলার জার্নি করতে চাইছেন, যারা মেদিনীপুর থেকে দক্ষিণ 24 পরগনা বা কলকাতার দিকে আসা যাওয়া করতে চাইছেন, সেইটা একটা খুব সুবিধে। হ্যাঁ, এই ইনফরমেশনটাই আপনাদেরকে দেওয়ার জন্য যে হ্যাঁ আদৌ তাই কিনা সেইটা জানার জন্য আমরা একটু এক্সপ্লোর করলাম, কারণ ট্রাভেলের মানেই হচ্ছে কিছুটা এক্সপ্লোর করা। ফেরি আসার অপেক্ষায় রয়েছি। এখানকার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বরোদা, সেখান থেকে আপনারা হাওড়াও ব্যাক করতে পারবেন, আবার সেখান থেকে দীঘা যাওয়ারও কানেক্টিভিটি ট্রেন রয়েছে। আমরা কুকড়াহাটি থেকে আবার চলে এসেছি ডায়মন্ড হারবার। যাওয়ার সময় আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগেছে, বাট আসার সময় সময়টা কমে গেছে। সেই সময়টা আসার সময় লেগেছে আমাদের প্রায় 0.5 ঘন্টা মতো। এর কারণ হচ্ছে জোয়ার ভাটার ফল। ভাটা যখন থাকছে তখন অনেকটাই কম সময় লাগছে। এখন সূর্য অস্ত যাচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছি যে সূর্য অস্ত যাচ্ছে, অসাধারণ লাগছে দেখতে পারে, পুরো সূর্যটা লাল হয়ে আছে। এই যে প্রকৃতির মধ্যে যেই ফেরির যে আনন্দটা বা সেই যে নৌবিহারের আনন্দটা, সেই এক্সপিরিয়েন্সটা, সেইটা ছিল অসাধারণ। এই এক্সপিরিয়েন্সটা যদি আপনারাও উপভোগ করতে চান তবে একবার ডায়মন্ড হারবার ভিজিট করে যান। এই ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটির যে ফেরি সার্ভিস বা ফেরি জার্নিটা, এইটা আমি বলবো আপনারা যদি শুধুমাত্র ঘোরার এক্সপিরিয়েন্সের জন্য আসেন তবে ওয়েস্ট অফ মানি এবং ওয়েস্ট অফ টাইম। মোটামুটি 1 ঘন্টা লাগছে যেতে, আসতে প্রায় 0.5 ঘন্টা 40 মিনিট, মানে ওই ধরুন 1 ঘন্টাই ধরুন, মানে 2 ঘন্টা সময়টা এখানেই চলে যাচ্ছে। তো এই যে 2 ঘন্টা সময়টা যাচ্ছে, এমনিতে নর্মালি আপনারা যারা যাতায়াত করতে চাইছেন, মানে দীঘা যাবেন বা কেউ কোনো কাজের সূত্রে মেদিনীপুর সাইডে কোথাও যেতে চাইছেন, সেই ক্ষেত্রে ঠিক আছে। বাট নর্মালি ঘোরার জন্য যদি বলি তবে আমি বলবো যে দিস ইজ দ্য ওয়েস্ট অফ টাইম এবং ওয়েস্ট অফ মানি। সো এই জিনিসটা না করাটাই সাজেস্ট করব। সো আমরা এখান থেকে বেরিয়ে এই যে জেটি ঘাটটা যাওয়ার সময় আমাদের খুব ভালোভাবে পরিদর্শন হয়নি, তো এখন আমরা একটু দেখে নেব। এবং সূর্য অস্ত হয়ে গেছে, সেই এক্সপিরিয়েন্সটা করলাম, সেটা খুব দারুণ ছিল। এটা হচ্ছে ডায়মন্ড হারবার জেটি ঘাট। আমরা সেই জেটি থেকে ওপাশ দিয়ে বেরিয়ে এ পাশটায় চলে এসেছি। এই জায়গাটা একদম আপনাদেরকে যেরকম বলি যে নদীর পাড়কে কেন্দ্র করে যেইভাবে একটা সান্ধ্যকালীন ভাইবস গড়ে উঠেছে, আড্ডা দেওয়া হোক বা একটু সময় কাটানো হোক। সন্ধে হয়ে গেছে, 6টা বেজে গেছে, একদম জমজমাট হয়ে গেছে। সো এই ছিল আমাদের ডায়মন্ড হারবারের পুরো স্পটগুলো। আপনাদেরকে বললাম যে কোন কোন জায়গাগুলো ডায়মন্ড হারবার এলে ঘোরা যাবে। আর ডায়মন্ড হারবার কিভাবে আসবেন সেটা নিয়ে তো নতুন করে কিচ্ছু বলার নেই। শিয়ালদা থেকে দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লোকাল ধরে একদম সোজা চলে আসতে পারেন ডায়মন্ড হারবার। তারপরে তো যেইভাবে আমরা আপনাদেরকে গাইড করলাম সেইভাবেই ঘুরে দেখে নিতে পারেন ডায়মন্ড হারবার।